স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। বছর জুড়ে রাজনীতির ময়দানে ঘটেছে নানান ঘটনা, ভালো মন্দ মিলিয়ে শেষ হতে চলেছে 2016 সাল। অতীতের শিক্ষা থেকে আগামী দিনকে সমৃদ্ধ করা সম্ভব, এসব নিয়ে আজকে আলোচনা। বছরের রাজনীতি কথা বলতে স্টুডিওতে আছেন সাংবাদিক ও কলাম লেখক মাহফুজুল্লাহ, আছেন সিনিয়র সাংবাদিক নাঈমুল ইসলাম খান এবং লেখক গবেষক ও অধ্যাপক আফসান চৌধুরী। স্বাগত আপনাদের। যারা মাহফুজুল্লাহ, আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে জাতীয় রাজনীতিতে এ বছরের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা কোনটি বলে আপনি মনে করেন, এবং এই ব্যাপারে আপনার একটু পর্যবেক্ষণ বিশ্লেষণ শুনবো। একই প্রশ্ন আমি নাঈম ভাই এবং আফসান ভাই আপনাদেরকেও করতে চাই। না, জাতীয় রাজনীতি থেকে এটা নির্ভর করে ডিসকোর্সটা কোন দিকে যাবে তার উপরে। একটা হচ্ছে একেবারে সাধারণভাবে আমরা রাজনীতি বলতে যেটাকে বুঝি, আর আরেকটা হচ্ছে রাজনীতি উদ্ভূত ঘটনা। দুই রকমভাবে আছে। রাজনীতি উদ্ভূত ঘটনা যদি বলেন তাহলে নিঃসন্দেহে হলি আর্টিজানের ঘটনাটা খুব উল্লেখযোগ্য ঘটনা, কারণ এর সঙ্গে নিঃসন্দেহে রাজনীতি জড়িত আছে। আর অন্যভাবে যদি রাজনীতি বলেন তাহলে বছরের শেষে এসে নারায়ণগঞ্জে যে নির্বাচন, সেটা রাজনীতিতে একটা উল্লেখযোগ্য ঘটনা। কেন উল্লেখযোগ্য ঘটনা? কারণ নারায়ণগঞ্জের রাজনীতি বা এই ভোট একটা জিনিস আমাদের সামনে নিয়ে এসছে, সেটা হচ্ছে যে আগামী যে জাতীয় নির্বাচন সেটা কিভাবে হবে, কেমন করে হবে, বা নারায়ণগঞ্জ যেই ধরনের একটা প্রক্রিয়া তৈরি করেছে এই প্রক্রিয়ায় হবে না ফেনী মডেলে নির্বাচনটা হবে। ফেনীরও একটা মডেল আমাদের চোখের সামনে আছে, নারায়ণগঞ্জের একটা মডেলও আছে। তবে এই পুরোটা নির্ভর করবে আমাদের যিনি প্রধানমন্ত্রী, এককভাবে আমি মনে করি তার ইচ্ছার উপরে, তার সিদ্ধান্তের উপর নির্ভর করবে যে আগামী নির্বাচনটা কিভাবে হবে। এর বাইরে অন্যান্য যেসব ঘটনা আছে সেগুলো ধরেন আপনি সালতামামি করলে অনেক তালিকা অনেক দীর্ঘ হবে, কিন্তু এই দুটি হচ্ছে, একটা হচ্ছে যে আপনার এই জঙ্গিদেরকে নিয়ে সরকারের বিভিন্ন অবস্থানের কথা, বিভিন্ন প্রশ্নের কথা। যেমন ধরেন কিছুদিন আগে চট্টগ্রাম আদালতে একটা ঘটনা ঘটেছে, পত্রিকায় পড়েছি, 5 জনকে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু দেখা গেল যে ওরা বেশ কয়েক মাস আগে ওরা বাড়ি থেকে উধাও হয়েছে, পরে পুলিশ তাদেরকে বলেছে 2-3 দিন আগে গ্রেফতার করেছে। এই যে পুলিশের একটা নাটকীয়তা, এটাকে কেন্দ্র করে এইটাও আপনার অবাক করার মতন একটা বিষয়। এছাড়া ক্ষমতাসীন দলের ভেতরে আর এছাড়া দুইটা ঘটনা আছে উল্লেখযোগ্য আর কি। একটি হচ্ছে আপনার আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন, আরেকটি হচ্ছে বিএনপির কাউন্সিল অধিবেশন। এই দুটিকে, হ্যাঁ, বিএনপি কাউন্সিল অধিবেশনটা বেশ অনেকদিন পরে হয়েছে, আওয়ামী লীগেরটা মোটামুটি সেটা পরে হলেও একটা মানে গ্রহণযোগ্য সীমানার মধ্যে ছিল। আওয়ামী লীগ খুব জাঁকজমকের সঙ্গে করতে পেরেছে, ক্ষমতাসীন দল বলে খুব সোজা হিসাব, না হলে এত জাঁকজমকের সঙ্গে হতো কিনা সন্দেহ আছে। বিএনপি করেছে, কিন্তু বিরোধী দল হওয়ার কারণে তার জাঁকজমক বা তার যে সমস্ত মানে সেগুলো সে অতটা সাকসেসের সঙ্গে করতে পারেনি। এবং সেখানে সরকার যদিও বারবার বলছে যে আমি গণতান্ত্রিক স্পেস দেব বিরোধী দলকে, কিন্তু এই কাউন্সিলও প্রমাণ করেছে যে সরকার বিরোধী দলকে ওই ধরনের স্পেস দিতে এখনো রাজি নয়। জনাব নাঈমুল ইসলাম খান, আপনার মতে এই বছরের রাজনীতির ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা কোনটি বলে আপনি মনে করেন, এবং সেটি কেন? আমি একটু স্প্রেড করে মাহফুজুল্লাহ ভাই বলেছেন, তার সাথে আসলে ভিন্ন মতের কিছু নাই, কিন্তু আমি উনি বলার শুরু করার আগে আমি একটু বাছাই করে রেখেছিলাম যেটা ওনার বক্তব্যের ভিতরে আছে। সেটা হলো যে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রীর একটি উক্তি, আমি আরেকটি প্রশ্নবিদ্ধ নির্বাচন চাই না, এটাই হলো এই বছরে নিয়ামক ঘটনা। এরপরে এইটারই এখন নারায়ণগঞ্জের যে নির্বাচন, এটা ওইটারই ধারাবাহিকতায়। আমি আবার এই ঘটনা, আপনি যেহেতু 2016 সাল বলে দিয়েছেন এই জন্য আমি এখানেই থাকবো, কিন্তু এইটার পূর্ববর্তী আরেকটা অ্যাকশন আছে, এটাও মাননীয় প্রধানমন্ত্রী, সেটা হলো তার পূর্ববর্তী বছরে যখন ঢাকা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মসূচি দেন এবং বিএনপি 20 দল আন্দোলনের কর্মসূচি ছেড়ে নির্বাচনী রাজনীতি সহ ওই যে ধারাবাহিকতাটা শুরু হয়েছে, সেটারই সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ। এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত মানে ডিসাইসিভ দুটো স্টেপ বললে এটা, এবং মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল স্টেটমেন্ট হলো এটা যে আমি আরেকটা প্রশ্নবিদ্ধ নির্বাচন। এই স্টেটমেন্টটাই কি আপনি রাজনীতির সবচেয়ে বড় ঘটনা বলতে চান? না, ঘটনা বলতে চাই না, বড় ঘটনা কোনটা কি বলবেন আপনি? আমি বাকিগুলির অনেক ঘটনাই আমি আমার কাছে বড় ঘটনা ওই বললাম তো, মাহফুজুল্লাহ ভাই যেগুলি বলেছেন এগুলি তো আমাদের রাজনীতিতে নানান ভাবে বড় ঘটনা। সেই স্টেটমেন্টটা যে আমি আরেকটা নিয়ামক এবং এটাই নিয়ামক, এটার উপরে ভিত্তি করেই নানান ঘটনা প্রবাহ, সবগুলির মূল্যায়ন হবে ভবিষ্যতে, কিন্তু এইটাই থাকবে নির্ণায়ক। এটাই আমাদেরকে মানে আশান্বিত করছে, বা আমাদেরকে মনে হয় যে অন্যান্য রাজনৈতিক কর্মকাণ্ডগুলি, এমনকি
আমার এরকমও ভাবতে ইচ্ছা করে যে বিএনপি আওয়ামী লীগের মধ্যে এক ধরনের একটা সমঝোতাও হয়েছে। সমঝোতার কথা বলছেন, জনাব আফসান চৌধুরী, আপনি কি মনে করছেন যে এই বছরের রাজনীতিতে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা কোনটি? অনেকগুলো ঘটনা ঘটেছে, তবে প্রক্রিয়ার একটা বিষয় আছে আর একটা ঘটনার একটা Right. বিষয় আছে। তো নাঈমুল ইসলাম খান যখন কিছু বলে আমি খুব মনোযোগ দিয়ে শুনি, কারণ ও যদি বলে সাধারণত কথাটা ঘটে। তো ও যদি বলেছে নাঈমুল যে আওয়ামী লীগ বিএনপির মধ্যে সমঝোতা হতেও পারে, তাতে এটা তো দুর্দান্ত একটা সুসংবাদ দিচ্ছে সে আমার কাছে। আচ্ছা, তা আমার যেটা মনে হয় প্রক্রিয়ার দিক থেকে যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের আমলাতন্ত্রের বিজয়। আমাদের দেশে আমলাতন্ত্র যে সাবল্য ধারণ করেছে সেটা আমাদের রাজনীতিবিদের চেয়েও বেশি। তো রাজনৈতিক দলগুলো যদি তাদের উপরে এতটা নির্ভর করে, এই প্রক্রিয়াটা কাউন্সিলের সময়তেও খুব পরিষ্কার হয়েছে। কারণ আওয়ামী লীগের কোনো রাজনৈতিক স্লোগান ছিল না। উন্নয়নটা তো রাজনীতির বিষয় না, রাজনীতির দলেরও বিষয় ইত্যাদি বিষয়। কিন্তু এটা আমলা যদি বলে যে আমি আওয়ামী লীগ করি না কিন্তু আমি একজন, তার জন্য তো উন্নয়নটাই হবে তার স্লোগান। তো আমার মনে হয় এক ধরনের দুটো শক্তিকে কাছাকাছি থাকার ফলে এই ধরনের স্লোগানটা কাউন্সিলে এসেছিল, যে উন্নয়নকে দারিদ্র্য বিমোচন ইত্যাদি ডেভেলপমেন্ট বিষয়। আপনি রাজনৈতিক সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা এটি কি বলতে চান? আমি মনে করি আমলাতন্ত্র যে সবল হয়ে গেছে, এটাই হচ্ছে রাজনীতির প্রধান বিষয়। অনেকগুলি বিষয় আমি নিয়ে আমি আলোচনা আমি করতে- আফসানের আচ্ছা, বক্তব্যে মানে ইয়ে করে, মানে আফসান যে আমলাতন্ত্রের কথা বলেছেন, আপনি কি শুধুমাত্র বেসামরিক আমলাতন্ত্রের কথা বলেছেন না সিভিল মিলিটারি সব ব্যুরোক্রেসির কথাই মানে মিন করতে চেয়েছেন? না, আমরা আমাদের দেশে আমলাতন্ত্র সিভিল আর মিলিটারি দুটো আলাদা আলাদা ভূমিকা পালন করে, এবার এক জায়গায় তারা একত্রিত হয়। কিন্তু যখন বর্তমান সরকার যখন রাজনীতি চালাচ্ছে এবং বিশেষ করে মাঠ পর্যায়ের রাজনীতি যখন চালাচ্ছে, তখন তো সে সিভিল ব্যুরোক্রেসির উপরেই না, কিন্তু নির্ভর করছে। আপনি আবার মানে আফসান যেটা এনেছেন সঙ্গে সেটা হচ্ছে ডেভেলপমেন্ট প্রসেসের সঙ্গে সিভিল ব্যুরোক্রেটসরা সে মনে করবে যে না, আমি বলছি যে ডেভেলপমেন্টের যে স্লোগানটা সেই আওয়ামী লীগ স্লোগানের সঙ্গে দিয়েছে, সেই স্লোগানের সঙ্গে তো আর্মি ব্যুরোক্রেসিও জড়িত, হ্যাঁ, of course. বিভিন্ন ডেভেলপমেন্ট না, অ্যাক্টিভিটি। আমার মনে হয় যে রাজনৈতিক ঘটনার ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা, আফসান চৌধুরী কি এটি বলতে চাইছেন যে আমলাতন্ত্রের কাছে রাজনৈতিক শক্তি এক ধরনের নির্ভরশীল হয়ে পড়েছে, এটি সবচেয়ে বড় ঘটনা? তাই। আচ্ছা, আমি আমি এটা পরবর্তী ছোট্ট প্রশ্নে- বলি, জি। কারণ আফসান ভাই আমার উপরে একটা দায়িত্ব দায়িত্ব চাপিয়েছেন যে আমি বলেছি। আমি কিন্তু এটা একটু স্পষ্ট করতে চাই যে আমি যেটা বলছি সমঝোতা, এই সমঝোতাটা আমার বক্তব্যের ভেতরেই সমঝোতাটা স্পষ্ট। যে আমার মনে হয়েছে আওয়ামী লীগ এবং বিএনপি দুজনের সমঝোতায় পৌঁছেছে যে তারা একটা মোটামুটি রাজনৈতিক প্রক্রিয়ায় এখন ওকে, থাকবে। যদি আমি জনাব মাহফুজুল্লাহর কাছে আমাদের অনেকগুলি বিষয় নিয়ে আলোচনা করতে হবে, সেজন্য একই প্রশ্ন আপনাদের তিনজনকে করতে হচ্ছে। আমি প্রথম এটা বলি যে জঙ্গি এবং রাজনীতির প্রসঙ্গে যদি আসি, প্রেক্ষিতটা যদি হয় 2016, আপনার পর্যবেক্ষণ একটু জানতে চাইছিলাম, বা আপনাদের পর্যবেক্ষণ জানতে চাইছি। না, জঙ্গি এবং রাজনীতি, আপনি কি জঙ্গিদের রাজনীতি না রাজনীতির সঙ্গে রাজনীতির সাথে জঙ্গিদের সম্পৃক্ততা বা জঙ্গিরা যেভাবে রাজনীতিকে প্রভাবিত করছে। এইটি হচ্ছে আপনার একটা সমাজে যখন কোনো বিকল্প আদর্শ থাকে না, অনুকরণীয় কোনো আদর্শ থাকে না, মহৎ উদ্দেশ্য থাকে না, তখন যারা তরুণ বিশেষ করে তারা বিভিন্ন ধরনের প্রক্রিয়ার সঙ্গে জড়িয়ে পড়ে। এই সেদিন দেখছিলাম একটা গবেষণা ফলাফল প্রকাশিত হয়েছে যে বাংলাদেশের 40% সম্ভবত তরুণী দেশ নিয়ে ইয়ে নিয়ে কোনো কিছু তারা ভাবেন না। এইটা একটা বড় জিনিস। আর আরেকটা হচ্ছে ওই যেটা আমি শুরুতে বলেছিলাম যে ডিসকোর্সটা কোন দিকে যাবে। দেখেন, এক সময় জঙ্গি বলতে বলা হতো মাদ্রাসার ছাত্রদেরকে মূলত ইয়ে করা হতো, কিন্তু সাম্প্রতিক সময় আমরা দেখতে পাচ্ছি এই কর্মকাণ্ডের সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়, সরকারি বিশ্ববিদ্যালয়, মানে উচ্চ শিক্ষার সঙ্গে যারা জড়িত, আধুনিক শিক্ষার সঙ্গে যারা জড়িত, তারাও জড়িয়ে পড়ছেন এবং মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত পরিবারের সন্তানরা এর মধ্যে আসছেন। তার মানে সেখানে দারিদ্রটা বড় উপাদান নয়, এক। দ্বিতীয় হচ্ছে, আপনি যদি এইভাবে দেখেন, দ্বিতীয় হচ্ছে তারা যে শিক্ষাটা গ্রহণ করছেন সেই শিক্ষাটা তাদের মনের মধ্যে নিঃসন্দেহে কতগুলো প্রশ্নের জবাব দিচ্ছে, যে এই প্রশ্নগুলোর জবাব খুঁজতে গিয়ে তারা সম্ভব ওইটাকে একটা বিকল্প আদর্শ হিসাবে গ্রহণ করছেন। সেইখানেই সমস্যাটা, যে আমরা প্রশাসনিকভাবেই শুধু এটাকে মোকাবেলা করার চেষ্টা করছি। নিঃসন্দেহে প্রশাসনিকভাবে আপনাকে মোকাবেলা করতে হবে, কিন্তু প্রশাসনিকভাবে মোকাবেলা করার পাশাপাশি আদর্শগত যে মোকাবেলাটা প্রয়োজন, সেইখানে কিন্তু আমরা ব্যাপকভাবে পিছিয়ে আছি। জনাব রাইমুল ইসলাম খান, আপনি কি মনে করছেন জঙ্গি এবং রাজনীতির ক্ষেত্রে জঙ্গির প্রভাবের ক্ষেত্রে 2016 প্রেক্ষিতে এরকম রাখলে আপনার পর্যবেক্ষণ? আমি 2016-তে আমাদের এখানে জঙ্গি তৎপরতার সর্বোচ্চটা কি হতে পারে এ সম্পর্কে আমাদের একটা অ্যাসেসমেন্ট হয়েছে।
আমার মনে হয়েছে এই ঘটনাগুলি দুর্ঘটনা, কিন্তু আপনি যদি একটু মানে ইমোশনালি না চিন্তা করে অঙ্কে চিন্তা করেন, আমার কাছে মনে হয় নাই যে বাংলাদেশে এই জঙ্গি তৎপরতা আলাদা করে বিরাট কোনো দুশ্চিন্তার কারণ হবে। মানে বাংলাদেশ নানান রকম ভাবে, মনে করেন এক সময় ওই যে আন্ডারগ্রাউন্ড, ওই যে বামপন্থী যে চরমপন্থীদের যে ছিল, এই প্রকোপ তো আমরা দেখেছি। তো বাংলাদেশে এইগুলি মানে নিয়ন্ত্রণে নিয়ে আসা যায়, একটু সময় হয়তো লাগে, রাজনৈতিক প্রসেস চলতে থাকলে এগুলি চলে আসবে। ওই রকম ভয়ঙ্কর কিছু হবে না, যেহেতু বাংলাদেশকে বিশ্বের সঙ্গে বিযুক্ত না বাংলাদেশ, আবার বাংলাদেশের ভেতরেও কিছু রাজনৈতিক অন্য আমাদের জাতীয় রাজনীতির যে সংকট ছিল সেখানেও একটা স্কোপ ছিল, তারা প্লে করতে পারে, একটু জটিল হয়েছিল। এবং আমার মনে হয় জাতীয় রাজনীতির নায়করা নায়িকারা এটা রিয়েলাইজও করছেন, যার জন্য আমি ওই যে সমঝোতার কথাটা বলছি, মোরলেস সমঝোতারও প্রয়োজন তারা অনুভব করছেন, এই জন্য যে আদারওয়াইজ তারা নিজেরাও এটা নিয়ন্ত্রণে থাকবেন না। জনাব আফসান চৌধুরী, আপনি? আমি মনে করি জঙ্গি বলতে যে যেটা মাহফুজ ভাই বললেন যে বড় লোকের ছেলে মেয়েরাও হচ্ছে, এটা খুবই ছোট সমস্যা, খুবই সামান্য সমস্যা। আমি ইতিহাসের দিক থেকে বলি, আমি জঙ্গিবাদ গবেষণা করি। আমি দেখেছি যে চরম জাতীয়তাবাদী রাজনীতির, উগ্র জাতীয়তাবাদের একটা পর্যায়ে গিয়ে জঙ্গিবাদ হয় পৃথিবীব্যাপী। এটা কোনো জায়গায় যদি কেউ যদি আমাকে বলতে পারে যে অন্য কোনোভাবে যে আদর্শর ভিত্তিতে যে হয়, তাহলে চীনের বিপ্লব, রাশিয়ার বিপ্লব, লুমিনাসে সান্ডেরো, আল কায়দা, যত আছে প্রত্যেকটা জাতীয়তাবাদী আন্দোলন থেকে শুরু। আমাদের দেশে কোনো জাতীয়তাবাদী আন্দোলন হচ্ছে না এই মুহূর্তে। আমাদের দেশে জঙ্গিবাদের কোনো এই নাই। যেটা আছে আমাদের দেশে আইন শৃঙ্খলার সমস্যা আছে। আমাদের দেশে কিছু মানুষ এবং অস্ত্র, 71 সালের আগে আমরা তো ভালোভাবে অস্ত্রও পাই নাই। ওই সময় তো একটু হাত পা খুলে একটু অস্ত্র পাওয়া গেছে। তার আগে এই দেশে জঙ্গিবাদ ছিল, বড় লোকের ছেলেরাও জঙ্গিবাদ করেছে। মাহফুজ ভাই তাদেরকে আমার চেয়ে ভালো জানবে। আমার মনে হয় যে ওইটার সংকট না, তবে যে সংকটটা সামাজিক সংকটটা মধ্যবিত্তের সংকট হচ্ছে। তো মধ্যবিত্তের যে বিভাজনগুলো, ওগুলো আমরা বিশ্লেষণ করছি না। মধ্যবিত্তের মধ্যে ওপর একটা তালা আছে যেটা ওপরে উঠতে চাইছে, আর একটা আছে যেটা নিচের সঙ্গে অনেক বেশি সম্পৃক্ত। এই বিভাজনটার কারণে সংকটগুলো মধ্যবিত্তের সংকট না বলে আমরা একটা বিরতি যাওয়ার আগে মাহফুজুল্লাহ ভাই যে প্রস্তাবটা রেখেছিলেন, মাহফুজুল্লাহ ভাই যে প্রস্তাবটা রেখেছিলেন, বিরতি নিতে মাহফুজুল্লাহ ভাইয়ের যে প্রস্তাবটা রেখেছিলেন যে আসলে জঙ্গিবাদকে যতটা প্রশাসনিকভাবে মোকাবেলা করা হচ্ছে ততটা সামাজিক বা রাষ্ট্রীয়ভাবে মোকাবেলা করা হচ্ছে না, এই প্রস্তাবটার সাথে আপনি একমত কিনা নাইম ভাই? আমি মানে আংশিক একমত, কিন্তু কথা হলো ওই যে এই যে প্রপঞ্চটা যে অন্যান্য ভাবে করা হচ্ছে না, কিন্তু এটা অনেক ডিপার লঙ্গার টার্ম ইস্যু। এটা কিন্তু একদিন দুই দিনে বিচারও করা যাবে না। আফসান ভাই কি মনে করছেন যে মাহফুজুল্লাহ ভাই যেটা বললেন? জঙ্গিবাদটা বড় সমস্যা না আমাদের দেশে। সমস্যা বড় না, বিচ্ছিন্নতাটা জঙ্গিবাদের ব্যাপারে শুধু না, চুরি বাটপারি যেটা করে এই দেশে বড় লোকরা, ওইটা তো বিচ্ছিন্নতা বোধ থেকেই করে, যেটা আমার দেশও না, আমি এই করবো। এটা হচ্ছে আমার হান্টিং গ্রাউন্ড, বড় লোকরা মনে করে। হ্যাঁ, বড় লোকরা তাই মনে করে। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর যখন ফিরে আসবো মাহফুজুল্লাহ ভাই আপনি আপনার বক্তব্য যেটি বলতে চাইছিলেন সেটা নিশ্চয়ই বলবেন। আমি আপনার কাছে জানতে চাইবো যে বিচার বিভাগ, বিচার ব্যবস্থা, বিচার বিভাগ যেভাবে কাজ করছে তার সঙ্গে রাজনীতির সম্পর্ক বা রাজনীতির মধ্যে তার প্রভাব, আপনাদের কাছে এই প্রশ্নটি থাকবে। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। মাহফুজুল্লাহ ভাই, বিরতির আগে আপনার কাছ থেকে জানতে চাইছিলাম যে বিচার বিভাগের উপর রাজনীতির উপর বিচার বিভাগের প্রভাব বা বিচার বিভাগের সাথে রাজনীতির সম্পর্ক 2016 প্রেক্ষিতে যদি না। তার আগে আফসানের একটা কথা একটু কন্টেস্ট করতে চেয়েছিলাম। আফসান বলছিল যে মিডল ক্লাসের একটা সমস্যা, মিডল ক্লাসের একদল উপরে আরেক দল নিচে, মানে এটা অর্থনৈতিকভাবেই নিঃসন্দেহে। তো এই বিভাজন তো শুধু মিডল ক্লাসের না, বাংলাদেশের সম্পদের বৈষম্য যেভাবে বেড়েছে তাতে মিডল ক্লাসের কেউ কেউ, এমনকি নিচু ক্লাসের অনেকেও আপনার অনার্জিত আয় দিয়ে এমন একটা জায়গায় চলে গেছে যে সেইটা এখন আপনি সেইটাকে যদি দেখেন একরকমভাবে দেখবেন। এই যে অর্থনৈতিক বৈষম্য বা বিভাজন আর কি, আমাদের সমাজে এটা খুব মানে প্রবল। এইটাই শুধু আমি বলতে চাইছিলাম। বিচার বিভাগ আর রাজনীতি, আমার ধারণা যে এই বছরে কিন্তু বিচার বিভাগ নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। এই আলোচনাটার একটা তৈরি করেছেন বা সৃষ্টি করেছেন আমাদের যিনি প্রধান বিচারপতি, তিনি তার বিভিন্ন মানে বক্তব্য দিয়ে। সবশেষে আমরা এসে দেখলাম যে প্রেসিডেন্টের সঙ্গে আমাদের সর্বোচ্চ আদালতের একটা বিরোধের
বিরোধ বলতে পারেন, আপনি দ্বন্দ্ব বলতে পারেন, যেটাই বলেন, যেটা তিনি মন্তব্য করেছেন যে প্রেসিডেন্টকে ভুল বোঝানো হয়েছে একটা গ্যাজেট নোটিফিকেশন নিয়ে। সম্ভবত তারই প্রতিক্রিয়ায় এই যে আপনার মানে আইনজীবী মানে বিচার বিভাগীয় সম্মেলন হলো, জাতীয় সম্মেলন হলো, সেখানে সম্ভবত আগে প্রধানমন্ত্রী যাওয়ার কথা ছিল, কিন্তু প্রধানমন্ত্রী সেখানে প্রধান অতিথি হিসেবে যান নাই। এটা বিভিন্ন স্পেকুলেশনে বলা হচ্ছে যে ওই মন্তব্যের কারণে। তবে আমাদের প্রধান বিচারপতি যে সমস্ত মন্তব্য করেছেন অনেকগুলি আমাদের কাছে কর্কশ মনে হলেও এগুলো কিন্তু আমাদের বিচার বিভাগের মানে বিচার ব্যবস্থার একটা প্রতিফলন। যেমন তিনি বিলম্বের কথা বলেছেন, মামলার জটের কথা বলেছেন, আপনার আরও অনেক কিছু। এবং এই বিচারপতি কিন্তু, আমি জানি না আপনাদের মনে আছে কিনা, আমার মনে আছে 2007 সালে যখন ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার ক্ষমতা দখল করে, তখন অনেক বিচারপতিকে বঙ্গভবনে চায়ের আমন্ত্রণ জানিয়েছিল। তিনি কিন্তু আপনার আদালতে অনেকটা আত্মগোপন অবস্থায় ছিলেন এবং পরে একটা চিঠিও লিখেছেন তিনি। যাক, সেটা অন্য কাহিনী। কিন্তু তিনি এক ধরনের মানে ওনার দৃষ্টি থেকে এক ধরনের প্রক্রিয়ার মাধ্যমে বিচার বিভাগকে একটা ভিন্ন অবস্থানে দাঁড় করানোর চেষ্টা করছেন। যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি কোনো রাষ্ট্রের মধ্যে কোনো প্রতিষ্ঠানই স্বাধীন প্রতিষ্ঠান নয়, একমাত্র রাষ্ট্র ভিন্ন, মানে জনগণ ভিন্ন, জনগণ ছাড়া অন্যগুলো সাথে। যদিও উনি বলার চেষ্টা করেছেন, দেখলাম সেদিন কাগজে যে রিপোর্ট ছাপা হয়েছে যে বিভিন্ন প্রতিষ্ঠান এক্স্যাক্টলি উনি যেটি বলছেন সেটি আমি তাকে উদ্ধৃত করছি, রাষ্ট্রের কোনো অঙ্গ বিভাগ বা সংস্থার সমালোচনা করছি না। রাষ্ট্রের প্রতিটি সংস্থা অন্য সংস্থার উপর আধিপত্য বিস্তারের প্রতিযোগিতায় লিপ্ত। শুধু সংস্থা বা প্রতিষ্ঠানগুলো নয়, রাষ্ট্রের বিভাগগুলো প্রতিযোগিতার বাইরে নেই। হ্যাঁ, না, এটা এই উপলব্ধিটা, এই অবজারভেশনটা কিন্তু খুব ভয়াবহ। মানে আমার মনে হয় আমি একটু যুক্ত করি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবার বলেছে যে প্রধান বিচারপতি ঠিক কথা বলেছেন। জি জি জি, এখন তো তার কাছে খুব মজা লাগবে, ওনার বক্তব্যটা ঠিকই আছে। কিন্তু এই প্রধান বিচারপতির এই বক্তব্য বাংলাদেশে প্রথম শুনছি না আমরা। এটা রাজনীতিবিদরাও, বিরোধী দলের রাজনীতিবিদরা বলেন, বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে, সিভিল সোসাইটি থেকে বলা হয়, সুতরাং এটা আলোচনা। বা বাংলাদেশের বিচার বিভাগে দুজন সাম্প্রতিক কালে মানে গত 1-2 দশকের মধ্যে দুটো প্রধান ঘটনা ঘটেছে। একটা হচ্ছে ওয়ান অফ দি মোস্ট ব্রিলিয়ান্ট হাইকোর্ট জাজেস শামসুদ্দিন চৌধুরী মানিক, বাংলাদেশের উনি অ্যাপিল ডিভিশনে জাজ, গ্রেডের মানুষকে, উনি অ্যাপিল ডিভিশনে জাজ হয়ে রিটায়ার করেছেন পরে। আমি বলছি ওনার রোলটা, আচ্ছা, হাইকোর্টের যখন উনি একজন জাজ ছিলেন, তার একটা এক্সট্রিম রোল অনেক মানুষকে, সরকারি বেসরকারি মানুষকে টের পাইয়েছে যে হাইয়েস্ট কোর্ট কাকে বলে। এটা কিন্তু এক্সট্রিম জিনিস আছে। ঠিক একইভাবে এখন আমরা প্রথম একজন প্রধান বিচারপতিকে পাচ্ছি যিনি কথা বলেন এবং যিনি অনেক অ্যাক্ট করতে চান এবং প্রায়ই তার সাথে এক্সিকিউটিভের দ্বন্দ্ব দেখা দিচ্ছে। এখন এটার উপকারিতা আমাদের রাষ্ট্র পাবে, কিন্তু আমরা ওনার বক্তব্যের সঙ্গে সঙ্গে বিপ্লবী আগাবে। সর্বশেষ যে রাষ্ট্রপতির যে কথিত মত পার্থক্য, এই পার্থক্যটাও খুব শীঘ্রই দূর হয়ে যাবে, বা প্রধান বিচারপতির ইচ্ছায় যুদ্ধাপরাধীদের বিচারের ওই জায়গাটা এখান থেকে তাৎক্ষণিক সরে যাবে ট্রাইব্যুনালটা, সেটা হয়তো হবে না। কিন্তু আমি মাহফুজুল্লাহ ভাইয়ের সাথে একমত, এই প্রধান বিচারপতি আমাদেরকে অনেক দূর আগিয়ে দিবেন মানে এই প্রক্রিয়াটাকে। এবং শামসুদ্দিন চৌধুরী মানিকও তার ক্ষেত্রে বিরাট একটা কন্ট্রিবিউশন রেখেছেন। সুতরাং এটা ইম্পর্টেন্ট, বাট মানে আমাদের রাজনীতিতে এটা ড্রামাটিক কোনো চেঞ্জ আনবে কিনা এটা আমরা বলতে পারছি না। ছোট্ট কথা বলে দিই যে ধরেন ভারতেও আমি সম্প্রতি দেখছি যে চিফ জাস্টিসের সাথে প্রধানমন্ত্রীর একটা বিরাট দ্বন্দ্ব। ওই 140 জন জাজ নিয়োগ করার কথা মাসের পর মাস, অ্যাকচুয়ালি 9-10 মাস হয়ে গেছে, কিন্তু প্রধানমন্ত্রী এগুলি ছাড়ছেন না, প্রধান বিচারপতি ভীষণ আক্রমণ করছেন। আবার পাকিস্তানে কিন্তু আমরা দেখেছি সুপ্রিম কোর্ট মিলিটারিদের সাপোর্ট নিয়ে পলিটিশিয়ানদের বিরুদ্ধে বিপ্লবী ভূমিকা রেখেছে। আমার প্রশ্নটা ছিল হচ্ছে যে প্রধান বিচারপতির বক্তব্যে, মন্তব্যে বা অন্যান্য বিচারকদের বিভিন্ন রকম আচরণে, উচ্চ আদালতের বিচারকদের আচরণে বিচার বিভাগের প্রতি সব মানুষের আস্থাটা বোঝা যাচ্ছে কিনা, বিশেষ করে রাজনীতিবিদদের। আমি তো আস্থাই মনে করি, আমি আসলে ওইটাই বলেছি। এটা শামসুদ্দিন চৌধুরী মানিক থেকে আজকে প্রধান বিচারপতি পর্যন্ত তাদের ভূমিকায় এটার উপর আস্থা বাড়ছে এবং এটার শক্তিমত্তা সম্পর্কে আমরা সচেতন হচ্ছি। এবং আমাদের রাজনীতিও কম আর বেশি গ্রাজুয়ালি কিন্তু এটার সাথে অ্যাডজাস্ট করতে বাধ্য হচ্ছে। মানে আমরা হয়তো একেবারে বললাম তো বিপ্লবী কিছু পরিবর্তন চোখে পড়ছে না, কিন্তু আমার মনে হচ্ছে। আফসার ভাই, আমি প্রধান বিচারপতির উদ্ধৃতি আরো কিছু দিতে চাই। একটি খুবই মজার উদ্ধৃতি লেগেছে আমার কাছে। তিনি বলছেন কোন কোন জেলায়
জেলা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মধ্যে ব্যক্তিগত কারণে দ্বন্দ্ব দেখা দিচ্ছে, যা জেলার বিচার ব্যবস্থার উপর বিরূপ প্রভাব ফেলছে। তিনি বলছেন, আমি দেখছি জেলা জজদেরকে ঢাকায় থাকতে, যেটি আমি মনে করি যে সেটি উচিত না। এরা তো তারই অফিসার, উনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন কিনা, নিচ্ছেন কিনা, এবং এটি রাজনীতি কিরকম প্রভাব ফেলবে? আমার মনে হয় খুব সাম্প্রতিক একটা যে গবেষণাটা চলছে সেটা হচ্ছে গ্রামীণ অবস্থাপন্নদের নিয়ে। মাফ করে দিন, আমি তো গবেষণা আমি ওইটা সেটা হচ্ছে যে আমরা যখন প্রধান বিচারপতির কথা বলি, এবং আমরা তো সবাই লিখেছি, আমি তো লিখেছি বটে, আমরা কিন্তু যেটা প্রাতিষ্ঠানিক যে বিচার ব্যবস্থা সেটার কথা বলছি। আমাদের অপ্রাতিষ্ঠানিক যে বিচার ব্যবস্থা, অর্থাৎ যেটার মধ্যে মানুষ আসেই না, সেই বিচার ব্যবস্থার কথাটা কিন্তু আমরা বলছি না। তার মানে আমাদের ওই প্রধান বিচারপতি কিন্তু ওই সরকারি অংশের বিচারপতি, সামাজিক অংশের যে বিচার ব্যবস্থা সেটার কথা আমরা বলছি না। তো এখন সংকটটা যদি এখানে সমাধান হয় কি হোক, কিন্তু সামাজিক যে সমস্যাগুলো, সামাজিক বিচার ব্যবস্থার যে সমস্যা, এটা নিয়ে কোনো আলোচনাই হচ্ছে না। তো আমি মনে করি এটা খুব একটা সীমাবদ্ধ একটা আলোচনা। তো এই সীমাবদ্ধ পরিসরে উনি একটা সীমাবদ্ধ পরিসরে, কিন্তু এটা তাৎপর্য আছে। আমি ছোট্ট একটা কথা যুক্ত করতে এখানে আসলাম, যে এই যে উনি ওই জেলা জজদের এই সমস্যাটার কথা বললেন, তারা ঢাকায় থাকেন, ফ্যামিলি ঢাকায় রাখেন, বৃহস্পতিবারে চলে আসে, রোববারে দুপুরে যায়, দুপুরের পরে এজলাসে ওঠে না, এই জাতীয় অভিযোগগুলি উনি আসলে এগুলি বলা, আর ওই যে রাষ্ট্রপতির সাথে তার যে পার্থক্য, মানে চিফ জাস্টিস হওয়া সত্ত্বেও তিনি যে তাদের ব্যাপারে কোনো অ্যাকশন নিতে পারেন না, তার ইচ্ছায় যে সবকিছু হয় না, এই জিনিসটাই ওনার একটা ক্ষোভের কারণ। কিন্তু অ্যাবসলিউটলি তার ইচ্ছা সবকিছু হওয়ার কথা। না না না, কথা তো এই কথার জায়গাটা হয় না, বা আমার মনে হয় যে আমরা আইনমন্ত্রীকে এবং আইনমন্ত্রীর মাধ্যমে বিভিন্ন সময় আমরা যখন সুযোগ পেয়েছি, তখন রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী যিনি আছেন প্রধানমন্ত্রী, তাকেও প্রশ্ন করেছি, তিনি বলেছেন অ্যাবসলিউটলি এটি প্রধান বিচারপতির একক এখতিয়ার। একটা কথা বলি, ইলেকশন কমিশনের যে পরিমাণ ক্ষমতা আছে আর কারো নাই, ওটা কিন্তু দেখা যায় না প্রয়োগ করতে নির্বাচন কমিশন। হ্যাঁ, নির্বাচন কমিশনে। তো অতএব দেখা যাচ্ছে কিন্তু নির্বাচন কমিশনটা যে অ্যাবসলিউট ক্ষমতা পান, সেটা অল্প সময়ের জন্য পান, নির্বাচন কালে পান। কিন্তু প্রধান বিচারপতি বা বিচারাঙ্গনের ক্ষমতার অ্যাবসলিউট ক্ষমতাটা কিন্তু সারা দিন মানে তখন প্রয়োগ করার সমস্যা। এখানে বলতে দুই তিনটা জিনিস আমি একটু যোগ করতে চাই। সেটা হচ্ছে, আফসান একটা যে সামাজিক বিচারের কথা বলেছে, আমি জানি না আফসান কি এডিআর এর প্রতি, অল্টারনেট ডিসপিউট রেজলিউশন বলে একটা পদ্ধতি চালু হয়েছে। অল্টারনেট ডিসপিউট রেজলিউশনটা হচ্ছে সালিশ ব্যবস্থার এটি আন্তর্জাতিক সুপ্রিম কোর্টের আন্ডারে না, মানে বিচার বিভাগের আন্ডারে না। আমি বলছি যে আমাদের বিচার বিভাগ সম্পর্কে যথাযথ সম্মান রেখেই বলছি যে আমাদের বিচার বিভাগ সম্পর্কে আমরা আজকে যত উচ্চ আশা পোষণ করি, অতীতে কিন্তু বেশ কিছু ঘটনা ঘটেছে যে কারণে বিচার বিভাগ সম্পর্কে মানুষের মনের মধ্যে নেতিবাচক ধারণা হয়েছে। আমি জনাব বিচারপতি শামসুদ্দিন চৌধুরী সম্পর্কে কোনো আলোচনা করতে চাই না, কারণ আমি নিজে বিব্রত বোধ করি, আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি বলে, সেই জন্যে। কিন্তু এই আদালতে দেখবেন আপনি বহু মানি লোককে, গুণী লোককে তুচ্ছতাচ্ছিল্য করা হয়েছে, দাঁড় করিয়ে রাখা হয়েছে, বিভিন্ন বিচার সম্পর্কে রাজনৈতিক বক্তব্য এসছে। আমাদের যিনি আজকে প্রধানমন্ত্রী, তাকেও এক সময় বেশ তুচ্ছতাচ্ছিল্য করে মন্তব্য করা হয়েছে। এগুলো কিন্তু আমাদের এই বিচার প্রক্রিয়ার, আমি যেটা মনে করি মূল কারণটা হচ্ছে যে বিচারক নিয়োগের একটা সুষ্ঠু নীতিমালা নেই বলে, যোগ্যতার ভিত্তিতে সবসময় বিচারক নিয়োগ হয় না বলে সমস্যাটা এই জায়গায়। আমরা একটা বিরতি নিচ্ছি মাহমুদুল্লাহ ভাই, বিরতির পর আপনার কাছেই ফিরতে চাই এবং আপনাদের কাছে ফিরতে চাই যে বাংলাদেশের যে বর্তমান রাজনীতি, এই বছরের ফ্রেমে যদি আমরা তাকে রাখি, আন্তর্জাতিক সম্পর্ক প্রেক্ষাপটের ভিত্তিতে নতুন প্রযুক্তি বিজ্ঞানের নতুন অবদান এবং নবীন সমাজও এর প্রেক্ষিতে আমরা দেখতে চাই যে আপনারা কি ভাবছেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। মাহমুদুল্লাহ ভাই, আন্তর্জাতিক সম্পর্ক এবং বাংলাদেশের রাজনীতি যদি সেটি বলেন, পাশাপাশি বিজ্ঞান প্রযুক্তি নবীন সমাজ, সেটিরও প্রভাব। আন্তর্জাতিক সম্পর্কে খুব বিস্তৃত আলোচনা করার কিছু নাই, কিন্তু এটা আমরা সবাই উপলব্ধি করি বা বুঝতে পারি। আজকে পৃথিবীতে আপনার বিচ্ছিন্নভাবে অবস্থান করবার মতন কোনো অবস্থা নাই। সেখানে আপনার বিষয়ে অন্যরা কথা বলবে, আপনি অন্যদের বিষয়ে কথা বলবেন। এবং আমরা লক্ষ্য করেছি যে গত 1-1.5 বছর ধরে বাংলাদেশে বিশেষ করে মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিকভাবে প্রচুর কথাবার্তা হচ্ছে। সর্বশেষ দেখলাম ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের নির্বাচন কমিশন সম্পর্কে একটা মন্তব্য
মন্তব্য করেছেন। এটা অনেকে মনে করেন যে সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ। আমি কিন্তু জিনিসটাকে ওইভাবে দেখি না, যে আমার একটা বন্ধু রাষ্ট্র বা একটা সহযোগী প্রতিষ্ঠান, একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান যদি আমার একটা কিছু নিয়ে মন্তব্য করে, তাহলে সেটাই আমার সার্বভৌমত্ব এত ঠুনকো জিনিস না। দ্বিতীয় যে প্রশ্ন বিজ্ঞানের, আমি এটা মনে করি যে আমাদের যারা তরুণ, আজকে আমি বিজ্ঞানের ছাত্র হিসাবে এটা দেখছি, আমাদের তরুণ যারা, তাদের কিন্তু সবাই না, তাদের একটা সেকশন বিজ্ঞানের ব্যাপারে সাংঘাতিক রকমভাবে উৎসাহী, এবং সারা পৃথিবী জুড়ে টেকনোলজির আজকে কিন্তু সায়েন্সের চেয়েও টেকনোলজির ডেভেলপমেন্টটা বেশি হচ্ছে। সায়েন্সে কিন্তু ওরকমভাবে ডেভেলপমেন্ট হচ্ছে না, মানে যেটা থিওরি পার্ট আর কি, কিন্তু টেকনোলজিটা হচ্ছে অ্যাপ্লাইড পার্ট। টেকনোলজিটা সাংঘাতিক রকমভাবে আপনার অগ্রগতি হচ্ছে। সেই টেকনোলজির সঙ্গে আমরা খাপ খাওয়াতে পারবো কিনা বা পারছি কিনা, পারবো তো বলবো না, পারছি কিনা সেটা একটা সন্দেহ। যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো তো আসলে এই ক্ষেত্রে করা উচিত ছিল। যেমন আমার কাছে খুব অবাক মনে হয়, আমি পাকিস্তান আমলে আমার ফিজিক্সে কম্পিউটারের যে বেসিক থিওরি পড়ে এসেছি, সেখান থেকে এখনও আমি যখন ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলি খুব একটা এগোয়নি। অথচ আপনার কম্পিউটার এখন 5th জেনারেশন কম্পিউটারে চলে গেছে, মিনিটে আপনার 1 বিলিয়ন যোগ বিয়োগ পূরণ ভাগ করে। কাজে অগ্রগতি। মেডিকেল সায়েন্সে একই অবস্থা দেখেন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে মেডিকেল সায়েন্সও কিন্তু আমাদের রিসার্চ নাই, এটা একটা খুব বড় সমস্যা আর কি আমাদের। আমার মনে হয় যে মাহমুদুল ভাই অনেকগুলি বিষয় কভার করেছেন। নাইম ভাই, আমি আপনাকে প্রশ্নটি একটু অন্যভাবে করতে চাই। প্রযুক্তির ব্যবহার এবং গণমাধ্যম এবং রাজনীতিতে তার প্রভাব, দেশি বিদেশি আন্তর্জাতিক সম্পর্ক যদি একটু না, গণমাধ্যমের প্রভাব পড়েছে। আমরা টেকনোলজিটা ধীরে ধীরে পাচ্ছি, টেকনোলজিটা অ্যাফোর্ডেবল হচ্ছে। আমরা কিভাবে টেলিভিশনের অনুষ্ঠানগুলি মানে সম্প্রসারিত হয়, ঘরে ঘরে যায়, এগুলিতেও পরিবর্তন আসছে। কিন্তু যেটা হচ্ছে যে এটার সাথে সাথে আমাদের জার্নালিস্টরা গ্লোবাল স্টেজে গিয়ে কাজ করছে না, মানে এটা আমাকে খুব পীড়া দেয়। এইদিকে আমাদের মনোযোগ দিতে হবে, যেমন আমাদের স্পোর্টসেও মনোযোগ দিতে হবে। এবং আমরা ফলাফল পেয়েছি, ক্রিকেট আমাদের আন্তর্জাতিক পরিসরে যায়, আমাদের মিলিটারিরা পিস কিপিং এ সারা দুনিয়াতে ভূমিকা রাখে। আমার জার্নালিস্টদেরকে আমি সিরিয়াতে কিংবা আলেপ্পোতে, ওইদিকে আমেরিকান ইলেকশনে আরো মানে ট্রাম্প কিংবা হিলারির আরো কাছাকাছি আমাদের 1-2জন জার্নালিস্টকে দেখি না কেন? এই দিকে আমাদের এখন এই মুহূর্তে মনোযোগী হইতে হবে। যেমন বাংলাদেশ যখন এগুচ্ছে, আমাদের আমাদের ডিসক্রিমিনেশন, আমাদের যে বৈষম্যের কথা বলা হয়, সমস্ত কিছু সত্য, কিন্তু তা সত্ত্বেও এই যে আমরা সাবমেরিন কিনি চায়না থেকে, কিংবা স্যাটেলাইট পাঠাই, আমাদের নিজস্ব আমরা টানেল করি কর্ণফুলীর নিচে, এগুলি কিন্তু আমাদেরকে একভাবে মানে প্রস্তুত করছে। মানে আমাদের তো প্রস্তুত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা হচ্ছে এখন, যখন হওয়ার শুরু হয়েছে, তখন আমাদের এটার জন্য, আপনি এটা বেশি ভালো জানেন, যে আমাদের নাই, লোকবল নাই। কিন্তু লোকবলটা হবে কোত্থেকে আমার যদি একটা এস্টাবলিশমেন্ট না করি? সুতরাং আমাদের এই জিনিসটাই, আমাদের আজকে এতগুলি টেলিভিশন হয়েছে বলেই এখানে আমরা অফ এয়ারে আলোচনা করছিলাম, আমাদের এখানে ইন্টারন্যাশনাল ইস্যুস গুলি নিয়ে আলোচনা করার জন্য টক শোজ বা প্রোগ্রামস নাই কেন? কারণ আমাদের তো এইগুলি মানে শুধু দেশের আলোচনা করলে হবে না। তো বাংলাদেশ তো গ্লোবাল অংশ, আমাদেরকে তো সবকিছু নিয়েই কথা বলতে হবে, সেই গ্রামের একটা অংশ। এবং আমি একটা ছোট্ট কথা বলি, এই যে মাহফুজুল্লাহ ভাই বললেন যে আমরা শঙ্কিত বোধ করি যদি বাইরের কেউ আমাদের নির্বাচন নিয়ে কথা বলে। আসলে আমরা শঙ্কিত বোধ করি কারণ এটা আসলে কেবলই বাইরের লোক আমাদের কথা বলে, কিন্তু আমরা যখন বাইরের ইলেকশন নিয়ে কথা বলতে থাকবো, তখন কিন্তু বাইরের লোক আমাদেরটা বললে তখন আমাদের গায়ে লাগবে। লেট আস স্টার্ট ডুইং দ্যাট। জনাব আফসান চৌধুরী, আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক প্রেক্ষাপটে এবং আমাদের দেশীয় রাজনীতিতে তার প্রভাব। ধন্যবাদ। আমাদের যে সবচেয়ে বড় পরিবর্তন যেটা হচ্ছে, সেটা হচ্ছে চায়নার আবির্ভাব। চায়না, আপনি যদি ভারতীয় গণমাধ্যম দেখেন, যে চায়না যে টাকাটা বাংলাদেশকে দিয়েছে এবং যে সাবমেরিন দুটো এমনি এমনি বিক্রি হয়েছে, এটার ফলে একটা মৌলিক তফাৎ হয়ে গেছে, ভারসাম্যটাকে একবারে অন্যরকম হয়ে গেছে। এখন টাইমস অফ ইন্ডিয়া লিখছিল যে আমরা তো চায়নার সঙ্গে বাংলাদেশে কম্পিটিশনে পারবো না, চায়নার $20 বিলিয়ন আমরা কোনোদিনই এটার টাকাটা বের করতে পারবো না। তো চায়নার যে এই যে বিশাল, আমি 2008 সালে আমেরিকায় ছিলাম, তখন যে তাদের অর্থনীতিতে মার্কিনীদের সঙ্গে সম্পর্কটা স্থাপন করে তারা উঠতে লাগলো, সেইটার কারণে আমরা সুবিধাটা পাচ্ছি, যেটার ফলে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটা পাল্টে গেছে। তো ভারত যদি বলে যে আমাদের সন্ত্রাস বিরোধী নীতিতে আমাদের এক থাকতে হবে, বাংলাদেশ তো অবশ্যই বলবে যে হ্যাঁ এক থাকবো। কিন্তু বাংলাদেশের ওপরে চীনের প্রভাবটা আমি মনে করি ইতিবাচক, এবং এর কারণে বাংলাদেশেও কিছুটা ওই সার্বভৌম পরিষদ তৈরি হচ্ছে, মর্যাদা বেড়েছে, সেটাই আমি মনে করি সবচেয়ে বড়। আমরা এবার একটা বিরতি নিয়ে যখন ফিরবো মাহমুদুল ভাই, আমরা অনেকগুলি বিষয়ের মধ্যে শুরুটা করতে চাই যে রাজনীতির ক্ষেত্রে ধর্মের প্রভাব
2016-র প্রেক্ষিতে আপনারা কি মনে করছেন? আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। মাহমুদুল ভাই, ধর্ম এবং রাজনীতির সম্পর্ক বা একে অপরের উপরে প্রভাব 2016 সালের প্রেক্ষিতে আপনি কোনটা আলোচনা করতে চান, ধর্ম রাজনীতি না রাজনীতি ধর্ম? দুইটাই আর কি ভাই। আমাদের এখানে ধর্মের একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, এগুলো অনেক এত স্বল্প সময়গুলো তো আলোচনা করা যাবে না। এইখানে আমরা বিভিন্ন সময় রাজনীতিতে ধর্মকে ব্যবহার করেছি, মানে ধর্মের স্লোগান দিয়েছি কনভিনিয়েন্সের জন্য, আবার ধর্ম কিন্তু রাজনীতির সঙ্গে র্যালি করেছে বিভিন্ন সময়। কিন্তু এই অঞ্চলে এখন এগুলো সাম্প্রতিক গবেষণা চলে এসেছে যে এই অঞ্চলে ধর্মের যেভাবে উত্থান বা বিকাশ হয়েছে সেইটা এই ভারতবর্ষের অন্যান্য অঞ্চলের থেকে ভিন্ন। এখানে আপনার এই কৃষির সঙ্গে সঙ্গে আপনার এই সম্পর্কটা ছিল। কিন্তু আমাদের এখানে আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি যে ছোটোখাটো ঘটনা ছাড়াও আপনার বড় আকারে যেটাকে সাম্প্রদায়িক সংঘর্ষ বলে সেটা ঘটেনি। এখানে যারা আপনি সংখ্যালঘু তারা নির্যাতিত হয়, নিপীড়িত হয় একটা খুব সিম্পল কারণে, সেখানে ধর্মটা কোনো ভূমিকা পালন করে না। ধর্মটার স্লোগান হিসেবে তো সামনে চলে আসে। একসময় আপনি মালাউনের বাচ্চা বলে গাল দিতেন, এইটা এবারও শুনলাম যে ব্রাহ্মণবাড়িয়াতে নাকি গাল দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ব্যাপারটা তো সেটা, ব্যাপারটা একেবারে পিওর অ্যান্ড সিম্পল। এটা ক্ষমতার লড়াই মানে সম্পদের লড়াই। আপনি সংখ্যালঘু, আপনার কিছু সম্পদ আছে, আপনাকে আমি যদি বের করে দিতে পারি, আপনি যদি চলে দিতে পারেন সীমান্তের ওই পারে, তাহলে আমি সম্পত্তিটা দখল করতে পারি। একটা টেলিভিশনে দেখেছিলাম মাঝখানে গোলমালের সময় একজন বলছে যে আমাদেরকে ছেড়ে দেন, আমরা যাতে ওই পারে চলে যেতে পারি শান্তিতে। মানে জিনিসগুলো এই পারে গেছে, এবং এইটার জন্য মূলত এই সময় যে ঘটনাগুলো ঘটেছে বা অতীতে যে গবেষণা হয়েছে, আজকে যারা ক্ষমতাসীন দল দায়িত্বটা কিন্তু তাদের উপর অনেক চেপেছে, এবং তাদের সময় অনেক ঘটনা ঘটেছে, অতীতও ঘটেছে। আবুল বারাকাতের যে মানে আপনার গবেষণা, সেখানেও দেখা গেছে যে বাংলাদেশে এই যে সম্পত্তি দখল করা হয়েছে হিন্দুদের বা অন্যান্য সংখ্যালঘুদের, সেখানে মূল ভূমিকা পালন করেছে আওয়ামী লীগ। 60 ভাগের জন্য আওয়ামী লীগ দায়ী। কাজেই এই বাকি 40 ভাগ কারা যায়? অন্যান্য দলগুলো আর কি, মানে জাতীয় পার্টি, বিএনপি, এরা সব দায়ী, জামাত এরা দায়ী। তারা তো আর 72 থেকে 75-এ তো আর জাতীয় পার্টি আর বিএনপি ছিল না। বারাকাত তো সেটাই গবেষণা করেছে যে 60 ভাগ 60 ভাগ মানে বাংলাদেশের জন্মের পর থেকে বারাকাতে যে এটা, আর সাম্প্রতিক সময় তো এটা খুব পরিষ্কার হয়ে গেছে যে এটা কারা করেছে। কিন্তু আমাদের যে দৃষ্টিভঙ্গিটা, সামাজিক দৃষ্টিভঙ্গিটা, সেই দৃষ্টিভঙ্গির মধ্যে যদি আপনি পরিবর্তন না আনতে পারেন, তাহলে কিন্তু এই যে অসাম্প্রদায়িক বাংলাদেশের স্লোগান দেওয়া হয় বা সেকুলার বাংলাদেশের স্লোগান দেওয়া হয়, এটা কিন্তু আপনি কখনোই, আর যারা স্লোগান দেন এবং বলেন যে আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই, তারাও কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারবে না যে তারা রাষ্ট্রধর্ম ইসলাম মানে বাতিল করতে চান। নাইমে, এর সাথে যদি আপনি কোনো কিছু যুক্ত করতে চান, আমার মূল প্রশ্ন আপনার সাথে নিয়ে সন্ত্রাস ও দুর্নীতি এবং রাজনীতি 2016, যদি এটার সাথে আপনি কিছু যুক্ত করতে চান তাহলে ওর পরে ওটাতে। আমার মনে হয় দুর্নীতিতে আমাদের কোনো বড় অর্জন নাই। এটা আমাদের স্বাভাবিকভাবে দুর্নীতি বাজার অর্জন হচ্ছে, এটা স্বাভাবিকভাবে। সেটা নিয়ে আমরা খুব ইয়েও করি নাই, এটা নিয়ে কোনো হতাশাও ব্যক্ত করি নাই, হইচই নাই, রাগারাগি নাই। এটা কিভাবে যেন সম্ভাব্য অন্যান্য রাজনৈতিক ইস্যুর মধ্যে এটা বেশ তার আপন গতিতে চলছে। সুতরাং এটা আমরা দুর্নীতি দমন কমিশনকে কিছুটা অ্যাক্টিভ হতে দেখেছি, কিন্তু এটা আশা জাগায়, কিন্তু এটা একেবারেই অপ্রতুল। সেটা কবে আরো তীব্রতা নিয়ে আসতে পারবে সিগনিফিকেন্টলি আমি ঠিক জানি না, তবে আমরা আশা করব। তবে ধর্মের জায়গাটাতে একটু বলি, ধর্ম আসলে আমাদের এমন একটা স্টেজে বৈশ্বিক এবং জাতীয় মানে লিগ্যাল, কনস্টিটিউশনাল, হিস্টোরিক সবকিছু যদি আমরা বিচার করি, ধর্মটা মাইনাস করার কোনো সুযোগ আমি মানে অদূর ভবিষ্যতে আমি দেখি না, এবং এটা কারণও নাই, প্রয়োজনও নাই। এটা প্রয়োজন নাই। ধর্মকে বরং আরো আঁকড়ে ধরার চেষ্টাই করতে হবে। একদিকে অসাম্প্রদায়িকতার যেটাকে বলে আমাদের উৎসব, যেমন আমরা বৈশাখী বোনাস দিতে শুরু করেছি, এই জাতীয় মানে এই জিনিসগুলিকে আরো উৎসাহিত করতে হবে। অন্যদিকে ধর্মকেও উৎসাহিত করতে হবে, যাতে সে ধর্মের মানবিকতার দিকটা, মানে ধর্ম একটা যে মানবিক ধর্ম, সব ধর্মের মানবিক দিকগুলির চর্চা, আলাপ আলোচনা। এবং যেটা আমাদের সমস্যা হয় ওই যে সম্পদ ইত্যাদি নিয়ে, দেখেন এই সম্পদের বিষয়গুলি আইনগতভাবেই সমাধান বের করা হয় না বলেই কিন্তু এই সুযোগে সমস্যাগুলি দেখা দেয়। যদি আমরা প্রতিটি এলাকার স্থানীয় সরকার এবং জনসাধারণের উপর দায়িত্ব ন্যস্ত করি যে যার এলাকার মাইনরিটির সাথে
সুসম্পর্ক রাখার Right. দায়িত্ব নাগরিক হিসেবে নিবে, জি। ইনস্টিটিউশনগুলি নিবে, এরকম একটা মাল্টিপল, মানে আমি বলবো হলিস্টিক একটা Approach অ্যাপ্রোচ নিলে। হলে আমাদের সাধারণ যে ভীতিগুলি আছে দূর হবে, এবং এর ফলে জঙ্গিবাদেরও এখানে, মানে আমি আফসান ভাইয়ের সাথে খুব একমত, আমাদের এখানে জঙ্গিবাদটা ভয়ের সমস্যা কারণ না, না, কিন্তু বিচ্ছিন্ন। জঙ্গিবাদী কিছু ঘটনা আমাদের জন্য বিপজ্জনক ভাবে থাকতে পারে, রিপিটেড হতে পারে, ওই জায়গাগুলিরও সমাধান অনেকখানি সম্ভব। আফসার ভাই, আপনি এটা যদি একটু মন্তব্য করেন। আমার মূল প্রশ্ন আপনার কাছে যে প্রশাসনে রাজনীতির প্রভাব বা রাজনীতিতে প্রশাসনের প্রভাব। এটা তো আগে বলেছে যে এইটা হচ্ছে সবচেয়ে বেশি আমাদের দেশে এরকম ভাবে প্রশাসনের প্রভাব রাজনীতিতে ছিল না। তো একটা কারণ হতে পারে যে যেটা আপনি রাজনীতি- আমলাতন্ত্রকে বলছেন রাজনীতিতে হ্যাঁ, সবচেয়ে বড় ঘটনা। এবং আমার ধারণা যে বর্তমান সরকার যেটা মনে করেন তারা নির্ভর করতে হয়েছে এই প্রশাসনিক কাঠামোর উপরে তাদের অবস্থাটাকে সবল রাখতে, এবং তারা বিরোধী দলের বিরুদ্ধে যে ভূমিকা পালন করেছে সেটা কিন্তু প্রশাসনিক ভূমিকা। অতএব ওয়ারেন্ট করেছে, অ্যারেস্ট করেছে, জেলে দিয়েছে, ইত্যাদি ইত্যাদি। অতএব তো প্রশাসনিক একটা আন্দোলন চলেছে, তো সেই কারণে তাদের নির্ভরশীলতা। কিন্তু প্রশাসন নিয়ে শেষ পর্যন্ত গিয়ে নারায়ণগঞ্জ ইলেকশনে যেটা হলো, দল থাকার দরকার হয় না ভোটের জন্য। আচ্ছা। ভোট আপনি পড়ে আমি কিন্তু ছোট্ট মন্তব্য করার না, সুযোগ আপনি পাবো। একবারই মন্তব্য করেন। আমি আফসান ভাই থেকে শেষ প্রশ্নটা শুরু করছি। 2016 সালে গণমাধ্যমের ভূমিকা রাজনীতিতে আপনি কিভাবে বিশ্লেষণ করছেন? গণমাধ্যম স্বাধীন অনেক ছিল, বড়, স্বাধীন ছিল না? আপনি তো আমার গণমাধ্যমের ভূমিকাকে মনে করেন অতিশয়। আমার মতে গণমাধ্যম হচ্ছে যেখানে লড়াইটা চলছে, এবং লড়াইটা হচ্ছে কি গণমাধ্যমের চরিত্রের কারণে। আপনি যে কথাগুলো বলছেন, আজকে আমরা যেভাবে বলছি, আমরা তো মোটামুটি যেটাকে স্ট্যাবলিশমেন্ট বলে তার পক্ষে যাচ্ছে না। আপনার যে মালিক তিনি তো স্ট্যাবলিশমেন্টের লোক, কিন্তু তাকে টিকতে হলে স্ট্যাবলিশমেন্টেরই সমালোচনা করতে হবে। বাহ, অতএব এই ডায়ালেকটিক্সটা এটাই থেকে হলো বের- গণমাধ্যমের হ্যাঁ, সবথেকে এবং এই ইতিবাচক দিক। কারণে গণমাধ্যম এত গুরুত্বপূর্ণ। নাইবে, আপনি 2016 কে মনে করে গণমাধ্যমের কোনো বিশেষ ভূমিকা রাজনীতির ক্ষেত্রে আপনি বলবেন কিনা? আমি বিশেষ ভূমিকা প্রধানমন্ত্রী বলবো শেখ না, হাসিনাকে কিন্তু বেশি আমি মনে দেখিয়েছে, করি প্রধানমন্ত্রী শেখ contributing, হাসিনার প্রেস মানে কনফারেন্সে আমরা- বেশি প্রশ্ন করেছে অবশ্যই, সাংবাদিকরা। অবশ্যই আপনি দেখেন প্রেস কনফারেন্সে সমস্যাটা গণমাধ্যমই তো আবার উৎকট ভাবে প্রকাশ করেছে। সো গণমাধ্যমের মানে গণমাধ্যমের দুর্বলতা আবার গণমাধ্যম দিয়েই প্রকাশিত হয়। এটা তো গণমাধ্যম, এটাই গণমাধ্যমের সেই ইনার স্ট্রেংথ, যে আমি যতই স্ট্যাবলিশমেন্টের character। লোক হই, আমাকে আমার রিমোট তো সবাই বন্ধ রাখবে, তো আমি স্টেশন কোটি কোটি টাকা দিয়ে করে কি করব? দিস ইজ ইম্পর্টেন্ট। কিন্তু আমি আফসান ভাইয়ের আগের কথা, ওই যে আপনি যে প্রশ্ন করতে রাজনীতি প্রশাসনের ব্যাপারটা, বাংলাদেশের খুব যৌক্তিক কারণে প্রশাসনের রাজনীতিকীকরণ দরকার আমাদের উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য। তো এটা আমেরিকান যেহেতু সিস্টেমে। পরিকল্পিতভাবে হচ্ছে না, এজন্য পুরো প্রশাসন বিধ্বস্ত হয়ে যাচ্ছে। তা আমাদের এই জন্য উচিত 5,000 লোককে প্রতি সরকার দিবে স্পয়েল সিস্টেমে, আমেরিকান যেভাবে করা হয়, তাহলে হবে কি অন্য প্রশাসনিক ক্যাডারটা ক্ষতিগ্রস্ত হবে নাইবের না। বক্তব্য পরিষ্কার। মাহমুদুল্লাহ ভাই, আপনার কাছে জানতে চাইবো যে 2016 সালে রাজনীতিতে গণমাধ্যমের কোন বড় ভূমিকা দেখেন? আমরা একদম শেষ পর্যায়ে। না, এটা খুব সহজ জবাব। সেটা হচ্ছে আমার কাছে যেটা মনে হয় যে প্রথম 6 মাস যতখানি সক্রিয়ভাবে গণমাধ্যম রাজনীতি এবং অন্যান্য বিষয় নিয়ে ভূমিকা পালন করেছে, পরবর্তী যে 6 মাস এই সময়টা অনেক বেশি, এটা আপনাকে কি বলবো, একটা ভাইব্রেন্ট রোল প্লে করেছে। এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা লক্ষ্য করছি যে যেসব গণমাধ্যম একচেটিয়া দোষে দুষ্ট, সেই সব গণমাধ্যম বিশেষ করে টেলিভিশন চ্যানেল এবং পত্রিকা, সেগুলো কিন্তু আস্তে আস্তে দর্শক এবং পাঠক যোগ্যতা হারাচ্ছে। দর্শক এবং পাঠক কিন্তু জগতের- ইতিবাচক ঘটনা। এটি এটি ইতিবাচক ঘটনা, ইতিবাচক। এটা তো মাহমুদুল ভাই, বাজারের শ্রেষ্ঠত্ব। না না, ইতিবাচক, আমি সেটাই বলছি যে উদাহরণ দিয়ে বললাম। বাজারের বাইরে কোনো বাস্তবতা নাই। মাহমুদ ভাই ইতিবাচক ঘটনা হিসেবে এটি উল্লেখ করেছেন আপনি। আফসান ভাই, আপনার কাছে একজন দর্শক কুইক একটি প্রশ্ন করেছেন যে আপনি গণমাধ্যমের যে শক্তির কথা বারবার বলেন, সেই শক্তি কি এখন কমছে না বাড়ছে? আপনি কোন দিকে দেখছেন? আমি শক্তি কমছে বাড়ছে কোনো হিসাব করি নাই, হ্যাঁ। তবে যেটা আমার কাছে মনে হয় যে গণমাধ্যমের অবধারিতভাবে তার চরিত্র টিকে থাকার জন্যই তাকে সমালোচনা করতে হবে, এবং এইটাই মাঝে মাঝে হচ্ছে ফাঁকি তার দিল, বাস্তবতা। মাঝে মাঝে আমি যদি ফাঁকি দিল। প্রশ্নটি- আমি যদি প্রশ্নটি বুঝে থাকি, সমালোচনার শক্তিটি তার বাড়ছে কি কমছে বা শৃঙ্খলিত হচ্ছে কিনা? আমার তার সমালোচনার শক্তি বাড়ছে, বাড়ছে, সংখ্যা তবে, বাড়ছে, হ্যাঁ, যে critical কারণে mass। আপনি দেখেন মাহমুদুল্লাহ ভাইও কি তাই মনে করছেন? arrest সমালোচনার শক্তি হয়েছে। বাড়ছে? আপনি যে 26টা টেলিভিশন চ্যানেল বাড়ছে, আপনি বাড়ছে, দেখালেন না, আপনি সরকারের সমালোচনা করলেন না, বাকি 25টা তো করবেন। Social media। কাজে আচ্ছা। আপনাকে যেতে হবে সোশ্যাল মানে মিডিয়া, টেলিভিশন, মেইনস্ট্রিম মিডিয়া, আচ্ছা। সোশ্যাল মিডিয়া দ্বারা আমার- চলেন। আমার মনে হয় যে আপনারা অত্যন্ত সুন্দরভাবে অনেকগুলি বিষয় তুলে ধরেছেন। জনাব মাহফুজুল্লাহ, জনাব নাইমুল ইসলাম খান, জনাব আফসার চৌধুরী, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।